আমার পক্ষে ওখানে আর কাজ করা সম্ভব না। এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল বলেই আমি বলেছিলাম যে আমি আর কাজ করব না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, যতক্ষণ না একটা সুষ্ঠু সমাধান হচ্ছে, ঠিকঠাক আমরা জানতে পারছি কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, এর জন্য কে বা কারা দায়ী, ততদিন আমি আপাতত ধারাবাহিকই করার ইচ্ছে নেই আমার। আর আজকে যে কারণে আমাদের এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, আজকে এসওপিটা সাইন হোক বা এর মধ্যে এসওপিটা সাইন হোক। আমরা জানতে চাই যে আমাদের অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা একদম ম্যান্ডেটরি করা হচ্ছে। কোন দিয়েই ভাবো না, তুমি দুপুরবেলা 3টের সময় যার সঙ্গে শর্ট দিলে, তুমি যদি সন্ধ্যেবেলা জানতে পারো সে আর নেই এই পৃথিবীতে, তারপরে মানসিক অবস্থা কোন পর্যায়ে যেতে পারে মানুষের। হয়তো সেই জায়গা থেকেই তারা এরকম ছিল। আমিও তো কথা বলিনি, বলো, আমি তো 7 দিন কোনো কথা বলিনি, কিন্তু আমার যা পদক্ষেপ নেওয়ার আমি তো নিয়ে নিয়েছিলাম। হয়তো আমি আরও 1 মাস কি 2 মাস কথা বলতাম না, তোমরা কেউ জানতেই পারতে না আমি এরকম একটা পদক্ষেপ নিয়েছি, যদি না বুম্বাদা আমাকে সচেতন করতেন এবং বলতেন যে দর্শককে জানানোর একটা দায়ভার আমার আছে। একটা সময় আমি স্পটে ছিলাম না, ঘটনাটা সম্ভবত বিকেলের দিকে ঘটে। আমাদের সিনিয়রদের প্যাক আপ হয়ে গিয়েছিল দুপুরবেলা 3টের সময়। আমরা হোটেলে এসে রেডি টেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম 2টো গাড়ি নিয়ে। আমরা যখন কোলাঘাটের কাছাকাছি বা কোলাঘাট ক্রস করছি, এমন সময় আমরা খবরটা পাই যে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ফলে এক্স্যাক্টলি ওই সময় ওই স্পটে কী হয়েছিল সেটা আমাদের কারোর পক্ষেই, অন্তত আমার পক্ষে তো জানা সম্ভব। আমরা রোববার দিন ফিরেছি, কারণ ওর মৃত্যুদিনেই তো আমরা কলকাতা ফিরলাম। আমি এসে মঙ্গলবার দিনই আমার যা স্টেপ নেওয়া নিয়ে নিয়েছিলাম, ম্যাজিক মোমেন্টসের সাথে আমার যে 10 বছরের কাজের সম্পর্ক সেটা আমি ছিন্ন করে দিয়েছিলাম। এসে ওদের ফোন করে বলেছিলাম যে ওদের চলতি 2টো ধারাবাহিক, ভোলে বাবা পারকারেগা এবং চিরসখা, দুটোর কোনোটাতেই আমি আর অভিনয় করব না। কিন্তু আমার সেটা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে লেখা হয়ে ওঠেনি, কারণ আমি তখন এতই শোকে উজ্জীবন ছিলাম আর কি, আমি শ্যাটার্ড ছিলাম এই ঘটনাটায়, যে আলাদা করে আমার মনে হয়নি যে এই বিষয়টা আমাকে ফেসবুকে লিখে মানুষকে জানাতে হবে। কিন্তু 5-7 দিন আমি এমনি ফেসবুক টেসবুক খুলতেও পারছিলাম না, বারবার রাহুলকে দেখাচ্ছিল তো ওতে। কিন্তু তারপর আমি জানতে পারি যে যারা দর্শক, যারা আমাকে ভালোবাসেন, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমি নীরব কেন এই পুরো বিষয়টায়, বা আমি ওর শেষ যাত্রায় কেন গেলাম না। তারপর আমার সাথে বুম্বাদার রোববার দিন রাতে কথা হয়। বুম্বাদা বললো যে তুই এত বড় একটা স্টেপ যখন নিয়েছিস, আমার ধারণা তোর এটা সকলকে জানানো উচিত, কারণ দর্শকের প্রতি তোর একটা দায়বদ্ধতা রয়েছে। তো তারপরেই আমি ফেসবুকে পোস্ট করি এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে জানাই যে রাহুলের মৃত্যুর 2 দিনের মধ্যে আমি ওই সংস্থার সাথে সমস্ত রকম চুক্তি সেই অর্থে ছিল না, ওই কাজ করার যে আমার গত 10 বছর ওদের সাথে কাজ করছি সেইটা আমি ছিন্ন করি। তার মূল কারণ ছিল হচ্ছে যে যেহেতু এই ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে গত 2 মাস ধরে রাহুলের সাথে আমি একই মেকআপ রুম শেয়ার করতাম, একটা ছোট্ট মেকআপ রুমে আমরা দুজন বসতাম। এই গত 2 মাসে ওর সঙ্গে আমার একটা অত্যন্ত নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। তার আগে যে আমাদের খুব একটা ঘনিষ্ঠতা ছিল তা নয়, তার আগে ওর সঙ্গে সম্পর্ক বলতে একজন কলিগ হিসেবে ওকে চিনতাম, বা ওর সহজ কথায় আমি গিয়েছিলাম, খুব সুন্দর একটা এপিসোড আমরা করেছিলাম। কিন্তু এই যে ভোলে বাবাতে গত শেষ 2 মাস ও জয়েন করলো, তারপরে আমরা এক মেকআপ রুম শেয়ার করতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম ও আমাকে মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। এবং যেহেতু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো খুব এক ছিল, আমরা দুজনেই সিনেমা, থিয়েটার, গান, সাহিত্য এগুলো নিয়ে কথা বলতে ভালোবাসতাম। আমরা দুজনেই খুব দাদাগিরি খেলতাম, যে দাদাগিরি খেলা হয়, ও 10 বার জিতেছে, আমি 5 বার জিতেছি, এটা কম্পিটিটিভ মনোভাব ছিল আমাদের মধ্যে। এইগুলো নিয়ে আমাদের মধ্যে এত সুন্দর সময় কাটতো যে শুটিংয়ের ফাঁকে অভিনেতারা বেশিরভাগ সময় হয়তো ফোন দেখে কিংবা গান শোনে, আমরা কোনোদিন তা করতাম না। শুটিংয়ের ফাঁকে যেটুকু সময় ছিল সেটুকু সময় আমরা দুজন আড্ডা মেরে গল্প করে কুইজ খেলে সময় কাটাতাম। ও আমাকে প্রচুর উপহার দিয়েছে গত 2 মাসে, বিভিন্ন রকম বই। ও এই তোমার এই টালিগঞ্জের কাছে একটা আনন্দ পাবলিশার্স আছে, ওখানে মাঝে মাঝে গিয়ে গাদা গাদা বই কিনি, আর আমাকে ছবি তুলে পাঠাতো যে এই বইটা তোমার আছে, বইটা আছে। আমি যেগুলো যেগুলো নেই বলতাম, ও এসে আমাকে দিত আর সামনে খুব সুন্দর করে লিখে দিত। এমনকি আমরা আউটডোরে বেরোনোর ঠিক আগের দিনেও আমাকে একটা বই দেয় বিভূতিভূষণ সম্পর্কে, সেটা আমার আজও খোলা হয়নি, পড়াই হয়নি বইটা। তো এইভাবে ওর সঙ্গে একটা এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যে আমার তালসারি থেকে ফিরে এসে মনে হলো যে আমি ওই স্টুডিওতে আর শুটিং করতে পারবো না, কারণ ওখানে চারপাশে ওর এত স্মৃতি ছড়িয়ে আছে। ওখানকার করিডোরে, রাস্তায় ঘাটে, বিভিন্ন ফ্লোরে এত স্মৃতি ছড়িয়ে আছে, আমার পক্ষে ওখানে আর কাজ করা সম্ভব না। এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল বলেই আমি বলেছিলাম যে আমি আর কাজ করব না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, যতক্ষণ না একটা সুষ্ঠু সমাধান হচ্ছে, ঠিকঠাক আমরা জানতে পারছি কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, এর জন্য কে বা কারা দায়ী, ততদিন আমি আপাতত ধারাবাহিকই করার ইচ্ছে নেই আমার। আর আজকে যে কারণে আমাদের এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, আজকে এসওপিটা সাইন হোক বা এর মধ্যে এসওপিটা সাইন হোক। আমরা জানতে চাই যে আমাদের
অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা একদম ম্যান্ডেটরি করা হচ্ছে। অম্বরীশা, তুমি যেহেতু সেদিন ছিলে, সেখানে একটা বেশ কিছু বয়ানের অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি। কেউ বলছেন 1 ঘন্টা জলের তলায়, কেউ 5 মিনিট। তুমি যেহেতু স্পটে ছিলে, তুমি যদি একটু এক্স্যাক্টলি ঘটনাটার সময় আমি স্পটে ছিলাম না, ঘটনাটা সম্ভবত বিকেলের দিকে ঘটে। আমাদের সিনিয়রদের প্যাক আপ হয়ে গিয়েছিল দুপুরবেলা 3টের সময়। আমরা হোটেলে এসে রেডি টেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম 2টো গাড়ি নিয়ে। আমরা যখন কোলাঘাটের কাছাকাছি বা কোলাঘাট ক্রস করছি এমন সময় আমরা খবরটা পাই যে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ফলে এক্স্যাক্টলি ওই সময় ওই স্পটে কী হয়েছিল সেটা আমাদের কারোর পক্ষেই, অন্তত আমার পক্ষে তো জানা সম্ভব। আমরা জানলাম আমাদের গাড়িতে যেহেতু আরও 2-1 জন, প্রথম খবরটা আমি পাই হচ্ছে আমাদের যিনি প্রোডাকশনের ড্রাইভার ছিলেন তার কোনো এক সতীর্থ ড্রাইভার ফোন করে বলে যে হিরোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা বিষয়টার গুরুত্ব সত্যি তখনও বুঝতে পারিনি, হয়তো একটু জলে কোনো সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার আমাদের ওখানে একটি ড্রেসার ছেলেও ছিল গাড়িতে, তার কাছে ফোন আসে যে হিরো নাকি আর নেই, ও মারা গেছে। এইটা শোনার পরে বুঝতেই তো পারছো যে 3-4 ঘন্টা আগে যার সাথে শ্যুট করে এলাম, যে মানে ওই দিন সকালবেলা প্রথম ফোনটা ওই আমাকে করেছিল। আমি হোটেলের ঘরে যখন ঘুম ভাঙলো ও আমায় ফোন করে বললো আমার ঘরে এসো, তোমাকে ভালো চা খাওয়াবো। দিয়ে আমরা সেদিন একসাথে চা খেলাম। ও টি ব্যাগ নিয়ে ঘুরতো, শৌখিন ছিল চায়ের ব্যাপারে। তো যখন আমরা বসে সকালে চা খাচ্ছি ওর ঘরে, তখন ও জানতো না ওটা ওর মৃত্যুদিন, আমিও জানতাম না ওটা ওর মৃত্যুদিন। এই যে ভয়ানক একটা শকিং ব্যাপার, এরপরে সত্যি আমার মানে আমি রেজিস্টারই করতে পারিনি এখনও। ইনফ্যাক্ট আমি এখনও রেজিস্টার করতে পারিনি। হয়তো আমি সকলের সামনে এসে এতগুলো কথা বলতামও না যদি বুম্বাদা আমাকে না বলতেন, নির্দেশ না দিতেন। আমি জানি না কবে আমি মানসিকভাবে ঠিক হতে পারবো, কাজে ফিরতে পারবো, কিছুই জানি না। তবে ম্যাজিক মোমেন্টসের সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে পারি। আমি বলছি এই ঘটনা এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে যারা যারা বক্তব্য রেখেছেন কোম্পানির পক্ষে, তাদের প্রত্যেকের বক্তব্য, আমি আলাদা করে কারণ নাম বলবো না, এদের প্রত্যেকের বক্তব্য রাখার সময় আরও সচেতন হওয়া উচিত ছিল, আরও সহমর্মী হওয়া উচিত ছিল। আর একটুখানি আমি এক্সপেক্ট করেছিলাম যে এরা একটুখানি সহানুভূতি দিয়ে কথা বলবে। এদের এই কথার মধ্যে আমি কোনো সহানুভূতি খুঁজে পাইনি, যেটুকু আমার কানে এসেছে। আমি আবারও বলছি, ওখান থেকে ফিরে আসার পর আমি সোশ্যাল মিডিয়া একদম খুলছিলাম না, যা বারবার ওকে দেখাচ্ছিল বলে। আর সেই জন্য আমি ওর শেষ যাত্রা তো যেতে পারিনি, আমার পক্ষে সম্ভব ছিল না 48 ঘন্টার মাথায় ওকে ওই অবস্থায় দেখার। তাহলে ওখানে গেলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তবে এই যে অসঙ্গতিপূর্ণ যে সমস্ত বয়ান বেরিয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, এবং যে অভিনেতা রাহুলের সঙ্গে ম্যাজিক মোমেন্টসের সম্পর্ক এত ভালো ছিল, তার মৃত্যুর মতো একটা ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরে তারা যখন বিবৃতি দিয়েছেন, যেই বিবৃতি দিয়ে থাকুন, তাদের বিবৃতি দেওয়ার মধ্যে আরেকটু সচেতনতা, আরেকটু সহানুভূতি, আরেকটু সহমর্মিতার প্রকাশ হওয়া উচিত ছিল। ডেফিনিটলি রাহুলদার নামে মানে যেটা বলা হচ্ছে, আমি নাম না নিয়েই বলছি, যেটা বললাম রাহুলদা বারবার চেয়েছিলেন শট দিতে, যে ড্রোন শটটা, এটা আমি জানি না, কারণ আমি রাহুলদা করেছেন বারবার যে মানে পারফেক্টের মধ্যে কোনো শট যদি শব্দ ইউজ করা হয়েছে রাহুলদার নামে, তুমি কি বলবে? পারফেকশনিস্ট, হ্যাঁ পারফেকশনিস্ট তো বটেই ছিল, কিন্তু ওই দিন ও ড্রোন শট চেয়েছিল না, চাইনি, সেগুলো আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে আমি জানি না। এটা কি করে বলি বলো তো, যেহেতু স্পটে একেবারেই আমরা ছিলাম না, সেই জায়গায় ফোরে তো আমরা প্রত্যেকেই কখনো কখনো বলি যে এই শটটা আরেকবার দিতে চাই, ভালো হলো না, এটা প্রত্যেক অভিনেতাই বলে। না ড্রোন শট না এমন কথা কেউ বিশ্বাসই করবো না যে ড্রোন শট ওর পছন্দের জন্য একটা ড্রোন শট নেওয়া হয়েছিল। ড্রোন অবশ্যই ছিল, আমাদেরও শট হয়েছে ড্রোনে। আমরা যে 3টে অবধি শুটিং করেছি তাতেও বহু শট ড্রোনে নেওয়া হয়েছে, ওপর থেকে নেওয়া হয়েছে। ড্রোন ছিল, অফিসিয়ালি ড্রোন নিয়ে যাওয়া হয়েছিল শুটিংয়ে। একটা অত বড় আউটডোর শুটিংয়ে ড্রোন থাকবে না এটা হতে পারে? আজকাল ছোটোখাটো শুটিংয়েও তো ড্রোন থাকে। ড্রোন ছিল, ড্রোন শটটা শুধু ওই শটের জন্য নিয়ে যাওয়া হয়েছে এরকম কোনো তথ্য নেই, কিন্তু সেটা কেউ বলেও নি, ড্রোন ছিলই। এবার ও শট চেয়েছিল কিনা সেটা আমাদের পক্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে বলাটা ইম্পসিবল। এরকম বলা হচ্ছে যে স্ক্রিপ্টে এরকম কিছু ছিল না যে জলে নামার কোনো দৃশ্য। দেখো আমরা যেটুকু অবধি শুটিং করেছি আমাদের জলে নামার কোনো দৃশ্য ছিল না। জলে নামার দৃশ্য থাকলেও আমি করতাম না, কারণ আমি আগুন এবং জলে অত্যন্ত ভয় পাই। আমি সেই জন্য ওরকম কোনো শট দিতাম না। আমরা যেটুকু অবধি শুটিং করেছিলাম তারপরে কি দৃশ্য হবে সেটা তো আমাদের পক্ষে জানার কথা নয়। আমরা তো অন্য সিন সম্পর্কে জানি না। আমাদের যেটুকু শুটিং হয়েছে দুপুর 3টে অবধি, তার মধ্যে আমাদের সমুদ্রে নামার কোনো দৃশ্য ছিল না। না, শ্বেতা যেহেতু আমার খুব পরিচিত নয়, এই সিরিয়ালটা করতে এসে ওর সঙ্গে আলাপ, অনেক জুনিয়র আমার থেকে, ওর ফোন নম্বরও নিয়ে আমার কাছে, এখানে এসে কলিগ হিসেবে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তো সেই জন্য তারপরে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করে উঠতে পারি না। যোগাযোগ করে কী বা বলবো, নিশ্চয়ই আরও ভয়ানক শকের মধ্যে রয়েছে, যেহেতু ওই সময় ওই মুহূর্তেও ছিল ওর সাথে বলে শোনা যাচ্ছে।
ফলে আমাদের শখটাই এত বেশি, ওর শখ কত বেশি হবে আমার কোনো ধারণা নেই। আর আমি প্রেস মিডিয়াকে একটা অনুরোধ করবো, আপনারা সে তার পেছনে যাবেন না এভাবে, ওকে কিছুটা সময় দিন, বাচ্চা আমি ওকে কিছুটা সময় দিন, ও নিশ্চয়ই বলবে, ভবিষ্যতে বলবে, তদন্তের স্বার্থে ওকে বলতেই হবে। আপাতত ওকে চাপ না দেওয়াই ভালো। আর আমার সঙ্গে ওর ব্যক্তিগত যেহেতু কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই, ও কোথায় থাকে বা ওর ফোন নম্বর কিছুই আমি জানি না, তাই আমার আর যোগাযোগ করার কোনো কারণ হয়ে ওঠে। তোমাকে এবং ভাস্করকে ছাড়া আর কাউকেই পাওয়া গেল না, কারো কি নৈতিকতা জাগলো না একবার এসে দেখা করি? জানি না, হয়তো সকলেই শ্যাটার্ড হয়েছিল সেই সময়। ওই রকম একটা ভয়ানক ঘটনা তুমি নিজের জীবন দিয়েই ভাবো না। তুমি দুপুরবেলা 3টের সময় যার সঙ্গে শর্ট দিলে, তুমি যদি সন্ধ্যেবেলা জানতে পারো সে আর নেই এই পৃথিবীতে, তারপরে মানসিক অবস্থা কোন পর্যায়ে যেতে পারে মানুষের। হয়তো সেই জায়গা থেকেই তারা এরকম ছিল। আমিও তো কথা বলিনি, বলো, আমি তো 7 দিন কোনো কথা বলিনি, কিন্তু আমার যা পদক্ষেপ নেওয়ার আমি তো নিয়ে নিয়েছিলাম। হয়তো আমি আরও 1 মাস কি 2 মাস কথা বলতাম না, তোমরা কেউ জানতেই পারতে না আমি এরকম একটা পদক্ষেপ নিয়েছি, যদি না বুম্বাদা আমাকে সচেতন করতেন এবং বলতেন যে দর্শককে জানানোর একটা দায়ভার আমার আছে। ফলে বাকিদের আমি ওইভাবে তো দোষারোপ করতে পারছি না ভাই, কারণ তাদের প্রত্যেকের মানসিক অবস্থা খুব খারাপ। কেউ রাহুলের শত্রু ছিল না, সবাই রাহুলের বন্ধু ছিল, প্রত্যেককে রাহুলকে ভালোবাসতো। ফলে সকলের অবস্থা খুব, মানসিক অবস্থা খুব বিপর্যস্ত। আমার হয়তো খানিকটা বেশি, কারণ আমি ওর সঙ্গে ওই যে বললাম 2 মাস একদম গায়ে গায়ে থাকতাম, একসাথে সারাদিন কাটাতাম, সেই জন্য আমার অবস্থা অন্যদের তুলনায় একটু বেশি খারাপ। আমি বলবো অমরিজা সেই জায়গাটায় তো তোমরা গিয়েছিলে, যেটা বলা হচ্ছে যে বিপজ্জনক জায়গায় গিয়েছিলে, আশেপাশে টুরিস্ট বা নদীরা, সেটা কতটা দেখেছো? টুরিস্ট আমরা অনেক দেখেছি, অনেক বোট দেখেছি না। আমরা সমুদ্র থেকে অনেকটা দূরে শুটিং করছিলাম, ওখানে যে সুবর্ণরেখার খাঁড়িটা আছে সেইখানটা শুটিং করছিলাম। আমরা যা শুটিং করেছি সেটা সমুদ্র থেকে অনেকটা দূরে ছিল। হ্যাঁ, টুরিস্ট ছিল, অনেক টুরিস্টকে আমরা দেখেছি, ওখানে লোকালিটি অনেক মানুষজনকে আমরা দেখেছি, কিন্তু সিকিউরিটি ছিল কি না, পুলিশ পারমিশন, এগুলো তো আমরা শুটিংয়ে গিয়ে কেউ জিজ্ঞেস করি না সাধারণত। কেনই বা জিজ্ঞেস করবো? এটা তো আমাদের জিজ্ঞেস করার কথা নয় না। বা আমাকে ব্যক্তিগতভাবে কোনো বিপজ্জনক শট দিতে হয়নি বলেও হয়তো আমি খোঁজ নিইনি। এবারে যে ঘটনা ঘটে গেল, তারপরে বোধহয় আমাদের এবার প্রত্যেকটা শুটিংয়ে গিয়েই খোঁজ নিতে হবে পারমিশন আছে কিনা, সিকিউরিটি মেজার্স আছে কিনা। এই সমস্তটার জন্যই আজকে আমাদের এই কর্মবিরতি ডাকা হয়েছে, এসওপিটা তৈরি হবে। তাতে করে আমরা সচেতন হব, আমরা শিওর হব যে আমরা যেখানেই শুটিং করতে যাই না কেন আমাদের একটা সুরক্ষা বন্দোবস্ত করা আছে।